জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। নির্বাচনের উদ্যোগে প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুলের ধন্যবাদ। সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্তি নিয়ে দ্বিমত বিএনপি এবং এনসিপি। কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না, পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এসএসসিতে গড় পাশের হার ৬৮.৪৫, জিপিএ-5 ১,৩৯,০০০। শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল। টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা। ফেনীর ৩ উপজেলায় প্লাবিত ৯৮ গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। নোয়াখালীতে বন্ধ ১৮০০ শিক্ষা প্রতিষ্ঠান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধের দায় স্বীকার করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছেন। ৩ আগস্ট সূচনা বক্তব্য, ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এদিকে রাজসাক্ষী হওয়ায় নিরাপত্তার স্বার্থে একক সেলে রাখা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ২৪ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে উস্কানি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অপরাধ করা, ১৬ জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা, ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ অভিযোগ গঠনের আদেশ দেন। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। তো চার্জ গঠন হয়েছে, চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের আগে সাবেক আইজিপিকে দোষী না নির্দোষ জানতে চায় ট্রাইব্যুনাল। মামুন তার দায় স্বীকার করেন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪ জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, আদেশের কপি পেয়ে তিনি পরবর্তী করণীয় ঠিক করবেন। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। দায় স্বীকার করে ট্রাইব্যুনালকে সহায়তা করতে চাওয়ায় সাবেক আইজিপিকে কারাগারে বাড়তি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এরশাদ থেকে শুরু করে যতগুলো সরকারেরই পতন হয়েছে বাংলাদেশে, সবাই কোনো না কোনো আন্দোলনের মুখেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু এবারের মতো এত প্রাণহানি আর কোনো রাজনৈতিক আন্দোলনেই ঘটেনি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নির্দেশনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আহ্বান, ইসি যেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার ব্যবস্থা নেয়। তবে বিভিন্ন দলের নেতাদের অভিযোগ, নামের ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের প্রেতাত্মারা বিদায় নেয়নি। আওয়ামী লীগকে জায়গা করে দিতে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন্দ। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, গুম করা হয়েছে ১৭০০ নেতাকর্মীকে, হত্যার শিকার হয়েছে
20,000-এর মতো বিএনপির নেতাকর্মী। জুলাইয়ে 600 নেতাকর্মী শহীদ হয়েছেন। সংস্কার বিএনপির রক্তে উল্লেখ করে তিনি বলেন, ভিশন 2030 ও 31 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে এমন অপপ্রচার দলটির প্রতি চরম অন্যায়, সত্যের অপলাপ মাত্র। আমি আজকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্কে পোশাক শিল্পের বড় ক্ষতি হবে উল্লেখ করে এ বিষয়ে সরকারকে মনোযোগ দিয়ে কাজ করার পরামর্শ দেন বিএনপির মহাসচিব। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে না। অর্থাৎ আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে যায়। এটা অত্যন্ত একটা সমস্যা, বড় সমস্যা। এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনে ইলেকশন চাই, এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চালু। আরে বাবা, হোয়াট ডু মিন বাই জেনতেন? উনি জনগণ বলতে বুঝিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল, ভোট কেন্দ্র দখল করা হয়েছিল, ব্যালট কাটা হয়েছিল, সন্ত্রাস করা হয়েছিল, এই যে ইলেকশনকে উনি বলেছেন জেনে ইলেকশন আমি চাই। তার অর্থ এই না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পিছাতে বলেছি, নট দ্যাট। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদে না হয়, তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। জাতি ঐক্যবদ্ধভাবে চেয়েছিল দেখেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি। এটি একটি সামগ্রিক বিজয়। সেই বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে আরও ধৈর্য, আরও ঐক্য, আরও সহনশীলতার পরিচয় দিতে হবে। এর আগে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আগামী 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং সনদ দেয়া না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার কর্মসূচির 10ম দিনে মাগুরা চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ঢাকা রোড হয়ে শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে মৌলিক সংস্কার এবং জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময় তিনি চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলবাজদের বিরুদ্ধে সজাগ হতে সকলকে আহ্বান জানান। আশ্বাস দেন দলটি কিছুদিনের মধ্যে এই জেলায় সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এবং দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে কাজ করবে। এই সময় তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যে সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, বিএনপি শহীদ জিয়ার দল। এই দল কেবল সাধারণ মানুষের কাছেই দায়বদ্ধ থাকবে। বিএনপি শেখ হাসিনার মতো নাকে খত দিয়ে ক্ষমতায় আসা দল নয় বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। রাজধানীতে ডেমরা থানা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন আরও বলেন, বিএনপি সদস্য সংগ্রহকালে কেবল আওয়ামী লীগ নয়, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিদেরও কোনোভাবে দলে নেওয়া যাবে না। যারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের
সদস্যপদ নবায়নের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। দলটির নেতারা বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে। আমরা কারো কাছে খুনি হাসিনার মতো খত দিয়ে ক্ষমতায় আমরা যাচ্ছি না। আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ ধানের শীষে উপরে আস্থা রাখবে। শুধু যে আওয়ামী লীগকে বাদ দিতে হবে তা না, এলাকার যারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, যারা কোনো দল করে না, যে কোনো দলের ব্যানার ব্যবহার করে তারা অপকর্ম করে, তারা জনগণকে অত্যাচার নির্যাতন করে, তাদেরকেও কিন্তু আমাদেরকে বেছে বেছে এই সদস্য সংগ্রহ কার্যক্রম থেকে বাদ দিতে হবে। আগামী নির্বাচন বিএনপির ভাগ্যের পরিবর্তন নির্বাচন। এই নির্বাচনকে যদি কোনো ষড়যন্ত্র করে ভারতের রয়্যাল এজেন্টরা যদি বানচাল করতে পারে, তাহলে বিএনপির দুঃখের আর সীমা থাকবে না। 16টি বছর আপনারা বাড়িঘর থাকতে পারেন নাই, 16টি বছর আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই। সব আওয়ামী লীগ আপনাদের ব্যবসা বাণিজ্য জমি জমা কেড়ে নিয়েছে। জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি চায় বিএনপি, তবে সংবিধানে ঘোষণাপত্র সংযুক্ত থাকে না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জুলাই ঘোষণাপত্র শুধু সংবিধানের প্রারম্ভেই নয়, মূল ভিত্তি হিসেবেই সংবিধানে সংযুক্তির কথা বলছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব আলোচনা হয়েছে। পাশাপাশি জরুরি অবস্থা জারি, প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে প্রায় একমত রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন বিধান নিয়ে ঐকমত্যও অনেক দূর এগিয়েছে। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। সাংবিধানিক কাউন্সিল সহ কয়েকটি বিষয়ে অনৈক্য থাকলেও বেশ কিছু বিষয়ে ঐকমত্য পৌঁছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় জরুরি অবস্থা জারি এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সামান্য কিছু মতপার্থক্য ছাড়া দলগুলোর প্রতিনিধিরা মোটামুটি একমত। আলোচনা এগিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গেও। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হয়েছেন যে এই সংশোধনীর মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা আরও খানিকটা অগ্রসর হতে পেরেছি আমরা, এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে, এই সমস্ত বিবেচনা করেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় বিভিন্ন দিক লক্ষ্য করছেন, আমরা সেগুলো বিবেচনা করছি। অভ্যন্তরীণ গোলযোগের যে কথাটা আছে এখন 141 কতে, সেটি না রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় বা সাংবিধানিক স্বীকৃতি নিয়ে দ্বিমত না থাকলেও ঘোষণাপত্র সংবিধানের সংযুক্তির বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই সরকারও স্বাধীনতার ঘোষণাপত্রকে কিন্তু তফসিলে সংযুক্ত করে নাই, কারণ এটা লিটারেচার হিসেবে, এটা হিস্টোরিক ডকুমেন্ট হিসেবে আর্কাইভে থাকে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে এমবডিড করা থাকে না। এটা আমি আপনাদের স্মরণ করার জন্য, নট ফর ইউর নলেজ, শুধু স্মরণ করে দিয়ে জন্য বলছি, সেই ডকুমেন্টটা কিন্তু তখনকার কনস্টিটিউশনে এমবডিড ছিল না, তফসিলেও ছিল না। এটা কি ইন্ডিকেট করে যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র, এবং সেটার রাজনৈতিক গুরুত্ব থাকে, ঐতিহাসিক গুরুত্ব। এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। তবে জুলাই ঘোষণাপত্র সংবিধানের সংযুক্তির বিষয়ে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে, এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আগামী নির্বাচনে থাকছে না ইভিএম।
জাতীয় কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। এছাড়া এবার প্রবাসী ভোটাররাও পোস্টাল পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। দিনব্যাপী বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বর্তমান কমিশনের ৮ম সভা হয়েছে। আরপিও, প্রবাসী ভোট, সীমানা নির্ধারণ, প্রার্থীর হলফনামা, নির্বাচন কমিশন আইন সহ বেশ কিছু বিষয়ে দিনভর আলোচনা করেন কমিশনাররা। বৈঠক শেষে বিকেলে গণমাধ্যমে সবার বিস্তারিত তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, বাতিল হচ্ছে বিতর্কিত ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য। এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। প্রবাসীদের ভোট কাস্টিংয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে দাবি করে তিনি বলেন, এবারই প্রথম পোস্টাল পদ্ধতিতে জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন প্রবাসীরা। এজন্য ৪৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএম এর পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না। বৈঠকে আরও আলোচনা হয়েছে প্রার্থীর হলফনামা, নির্বাচন কমিশন আইন, নির্বাচন কমিশন সার্ভিস, সীমানা নির্ধারণ ও নতুন দলের রেজিস্ট্রেশন সহ বেশ কিছু বিষয়ে। সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। 2025 সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাশের হার 68.45%। এবার এসএসসি এবং সমমানের পরীক্ষায় পাশের হার এবং জিপিএ 5 দুটি কমেছে। গত বছর পাশের হার ছিল 83.4। গত বছরের তুলনায় এই বছর পাশের হার কমেছে 14.95%। এবার জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। সরকার প্রধানের হাতে ফলাফলের শীট তুলে দেওয়ার প্রথা থাকলেও এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। সারা দেশে পাশের হার 68.45%। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 দুটিই কমেছে। গত বছর পাশের হার ছিল 83.4%। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 73,616 জন এবং ছাত্র 65,416 জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন, যা ছিল এবছরের তুলনায় 43,097 জন বেশি। ঢাকা শিক্ষা বোর্ডের এক মতবিনিময় সভায় ফলাফলের তথ্য তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এহসানুল কবির। সায়েন্সে আমাদের তো গড়ে পার্সেন্টেজ 67.51, সায়েন্সের পার্সেন্টেজ হচ্ছে পাশের পার্সেন্টেজ 85.29। তাহলে ধারণা করতে পারছেন যে অপর দুটো গ্রুপে কম আছে। হিউম্যানিটিজে আর্টসে হচ্ছে 49.54 আর বিজনেস স্টাডিজ এতে হচ্ছে 67.15। তাহলে সায়েন্সের পার্সেন্টেজ আমরা ধারণা করতে পারি যে 85.29, তো এখানে মোটামুটি কাঙ্ক্ষিত আছে। এবার সবচেয়ে বেশি পাশ করেছে রাজশাহী বোর্ডে। সেখানে পাশের হার 77.63%, যশোরে 73.63, চট্টগ্রামে 73.07, সিলেটে 68.57, ঢাকা বোর্ডে 67.51, দিনাজপুরে 67.03, কুমিল্লায় 63.60, ময়মনসিংহে 58.22 এবং বরিশাল বোর্ডে 56.38%। এবার সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09 আর কারিগরিতে 73.63%।
আমাদের উপর মহল থেকে মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা ছিল না, কোনো চাপ ছিল না, কোনো নির্দেশনা ছিল না, যা হবে তাই। এই মেসেজ আমরা এই মেসেজটাই এক্সামিনারদেরকে দিয়েছি। আমরা এক্সামিনারদের কাছ থেকে যে নম্বর পেয়েছি আমরা সেইটাই কম্পিউটারে দিয়ে রেজাল্ট বের করেছি। শতভাগ পাশ করেছে 984টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কোনো শিক্ষার্থী পাশ করেনি 134টি শিক্ষা প্রতিষ্ঠানে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল আর শেষ হয় 13 মে, আর মোট পরীক্ষার্থী ছিল 19 লাখের বেশি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এসএসসি পরীক্ষায় এবারও দেশ সেরা ফলাফল করেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এনকেএম। শতভাগ পাশের পাশাপাশি শতভাগ জিপিএ 5 পেয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ফলাফলের পর উৎসবে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকেরা। শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে দেশ সেরা ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে মনে করে বিদ্যালয় কর্তৃপক্ষ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এসএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফলের পর এমন বাঁধভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে নরসিংদী আব্দুল কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। ফলাফল জানতে সকাল থেকেই বিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা। এবছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া 320 জন পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ পাস সহ জিপিএ পেয়েছেন 320 জন। ফলাফল পর্যবেক্ষণে এটি দেশসেরা ফলাফল। নরসিংদী জেলা শহরে অবস্থিত এই বিদ্যালয়টির সেরা ফলাফলে উচ্ছ্বাসিত শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা। তারা মনে করেন শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে। দক্ষ প্রশাসন এবং আমাদের স্মার্ট টিচার প্যানেল এবং আমাদের কঠোর পরিশ্রমের ফলেই আমাদের 320 জনের মধ্যে 320 জনই শতভাগ জিপিএ 5। আমাদের এবারে দেশের রেজাল্টের পিছনে আমাদের সবার অক্লান্ত পরিশ্রম কাজ করেছে। এনকেএম স্কুল বরাবরই তাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে, এবারও অনেক ভালো রেজাল্ট করেছে। আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে 320 জনের 320 জন এ প্লাস পেয়েছে। আমরা সবাই খুবই খুশি এবং আনন্দিত। আমরা কিছু পড়া না পারতাম, তারপর আমাদেরকে ছুটির পরে টিচাররা সবসময় মানে পড়া শিখে তারপর আমাদেরকে মানে ছাড়তো আর কি। তো আলহামদুলিল্লাহ রেজাল্টে খুবই খুশি হয়েছি। আমাদের এই রেজাল্টের পিছনে আমাদের শিক্ষকদের অনেক অবদান রয়েছে। আমাদের অবদানের পাশাপাশি টিচারদের অবদান সবচেয়ে বেশি। আমরা আমাদের সর্বোচ্চ ফলাফলটা অর্জন করতে পেরেছি। আমাদের স্যারদের অক্লান্ত পরিশ্রম, ডিটেনশন অনেক হেল্প করছে। আমরা নিজেরা যেরকম ভাবে পরিশ্রম দিয়েছি আমাদের সাথে আমাদের স্কুল সর্বক্ষণ লেগেছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে বিশেষ নজরদারি ও শিক্ষকদের সার্বক্ষণিক তদারকির কারণেই প্রতি বছর ভালো ফলাফল সম্ভব হচ্ছে। দুর্বল শিক্ষার্থী ক্যাটাগরি আলাদা করা, তাদেরকে বিশেষ নার্সিং, রাত সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত শিক্ষকদের তত্ত্বাবধানে রেখে এই ফলাফল অর্জন করেছি। যে এনকেএম বরাবরের মতো আছে প্রায় 1 যুগ ধরে ধারাবাহিকভাবে এই ঢাকা বোর্ডের অধীনে দেশসেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এই বছরের ফলাফল 320 জনের মধ্যে 320 জনেই জিপিএ 5 পেয়ে আমাদের গৌরব এবং আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। গত বছর শতভাগ পাশের পাশাপাশি 99% বেশি শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে দেশে বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে টানা বৃষ্টি, উজানের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত 40টিরও বেশি গ্রাম তলিয়ে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় পরশুরাম এবং ফুলগাজীর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাড়ের নতুন করে আরও 6টি জায়গায় বাঁধ ভেঙে যায়। সব মিলিয়ে 20টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ফলে প্লাবিত অন্তত 40টি গ্রাম। টানা 3 দিন ধরে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীদের অভিযোগ, আগাম সতর্কতা এবং বাঁধ রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্যোগটি ভয়াবহ রূপ নিয়েছে। পানি কালকে ঘর ডুবে গেছে, তখন খাওয়া দাওয়া পাইছেন না। আমার স্বামীও অসুস্থ, আমরা এখানে 30 পরিবার আছি।
এই বাথরুম নাই, কল পানি নাই, সব কিছুর কষ্ট। কোনো খানার সরকারে আঙ্গ খোঁজ খবরও নেয় না, কোনো খানায়ও দেয় না। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ফুলগাজী ও পরশুরামের সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ 3 দিন ধরে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় প্লাবিত নিম্নাঞ্চল এলাকা। খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়ন, বেতছড়ি ও কবাখালী নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। দিঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে যাওয়ায় ছোট মেরুংবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে 23টি পরিবার। এদিকে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কায় রয়েছে 3500 পরিবার। পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন। রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। রাঙামাটিতে বৃষ্টির পরিমাণ কমে আসলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। এরই মধ্যে রাঙামাটির 2টি আশ্রয় কেন্দ্রে 1/2 মানুষ আশ্রয় নিয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে পদ বাণিজ্য এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন দলটির বহিষ্কৃত কয়েকজন শীর্ষ নেতা। বৃহস্পতিবার জিএম কাদেরের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তারা এমন অভিযোগ করেন। কাউন্সিল ডাকতে জিএম কাদেরের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন দলটির অব্যাহতি পাওয়া নেতারা। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে পদ ও মনোনয়ন বাণিজ্য এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সভা করেছেন সদ্য অব্যাহতি পাওয়া নেতারা। তারা অভিযোগ করেন জিএম কাদের অগণতান্ত্রিক ও বেআইনি কর্মকাণ্ড করছেন। মনোনয়ন ফর্ম বিক্রির মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। মনোনয়ন বাণিজ্য 50,000 টাকা দিয়ে আপনি ফর্ম মানুষের মেম্বার করা, প্রেসিডিয়াম সদস্য টাকা দিয়ে হিসাব দিয়েছে, তাকে আপনি বাদ কে কাকে বাদ দেয়? ঠিক এটা করেন না প্লিজ। রংপুরের পার্টি, রংপুরের মানুষ অনুভব করে কানিক সাহেবকে, রুলাইন হাওলাদারকে, চুন্নুকে বহিষ্কার করার নিশ্চয়তা কিভাবে হলো কাদের সামনে? 45 বছর উপরে হয়ে গেল আমরা এই দলটা করি। তা আমাদের ধাক্কা দিলে, আমাদের একজন গালি দিলে আমরা বসে পড়বো, তা হতে পারে না। আপনারা চেষ্টা করছেন সবকে বাদ দিয়ে আপনারা সন্তুলন, সেইটা আমরা হতে দেব না। হতে দেব না কেন? আপনারা যে প্রক্রিয়া বেছে নিতেন সেই প্রক্রিয়া অবৈধ এবং আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সব পদে অধিষ্ঠিত। জাতীয় পার্টি মহাসচিবের পদ থেকে অব্যাহতি পাওয়া মুজিবুল হক চুন্নু বলেন, কোরাম হয়নি এমন বৈঠকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বলেন, জাতীয় পার্টি এরশাদের আদর্শে চলবে। জাতীয় পার্টিকে কোন দলের লেজুর, কোন দলকে প্রোভাইড করার সিঁড়ি হিসাবে জাতীয় পার্টিকে ব্যবহার করার সুযোগ আমরা দিব না। 7 জুলাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো চেয়ারম্যান ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্য সহ সব পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের 2 পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 32 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5068 পয়েন্টে। ডিএসসি 30 ইন্ডেক্সেও বেড়েছে 18 পয়েন্ট। মোট লেনদেন হয়েছে 679 কোটি টাকা। এই সময় হাত বদল হওয়া 394টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 196টির, কমেছে 128টির, আর অপরিবর্তিত রয়েছে 70টি কোম্পানির শেয়ারের দর। মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদা খাতুন জানিয়েছেন, অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক থাকায় বাজারে ভালো প্রভাব পড়েছে। নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ এবং সরকারি উদ্যোগের ফলে বাজারে ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন তিনি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।